মায়াবতী ও হারানো নক্ষত্র শেষ পর্ব। নীলপদ্মের উদয় ও চূড়ান্ত বিজয়। গ্রামের সেই ভয়ঙ্কর যুদ্ধের পর অর্ক পরাজিত হয়ে পালিয়ে গেল, কিন্তু ছায়া জানত বিপদ এখনো কাটেনি। মহাগুরু ধ্রুব ছায়াকে বললেন, তোমার হাতের সময় খুব কম ছায়া। আজ রাতেই কালভৈরব তার সমস্ত কালো জাদু দিয়ে নীলপদ্ম রাজ্যের প্রবেশদ্বার চিরতরে বন্ধ করে দেবে। তোমাকে এখনই তোমার শিকড়ে ফিরে যেতে হবে। রহমত মিয়া আর মরিয়মের চোখ বেয়ে জল পড়ছিল। তাদের ছোট্ট ছায়া আজ এক মহাজাগতিক যুদ্ধের পথে। ছায়া তাদের জড়িয়ে ধরে বলল, মা বাবা, তোমাদের ভালোবাসা না থাকলে আমি বেঁচে থাকতাম না। আমি ফিরব, আমার রাজ্যকে অভিশপ্ত মুক্ত করে আমি আবার তোমাদের কোলে ফিরব। মহাগুরু তার লাঠি দিয়ে নদীতে এক জোরালো আঘাত করলেন। নদীর মাঝখানে এক বিশাল জলের ঘূর্ণি তৈরি হলো। সেটা কোনো সাধারণ ঘূর্ণি নয়, সেটি ছিল অন্য জগতে যাওয়ার এক মায়াবী সুড়ঙ্গ। ছায়া সাহস করে সেই ঘূর্ণির মাঝখানে ঝাঁপ দিল। সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় ছায়া অনুভব করল তার শরীরের চারপাশ দিয়ে সহস্র বছরের ইতিহাস বয়ে যাচ্ছে। যখন সে চোখ খুলল, দেখল সে এক ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে আকাশটা রক্তিম বর্ণের, বাতাসে বিষাক্ত ভরা। সামনেই দেখা যাচ্ছে সেই নীল স্ফটিকের প্রসাদ, কিন্তু এখন সেটা ভাঙাচোরা এবং অন্ধকারে মোড়া। হঠাৎ বিশাল মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো স্বয়ং কালভৈরব। তার শরীরটা পাহাড়ের মতো বড়, পরনে কুচকুচে কালো ধাতব বর্ম। সে হাতের ইশারায় হাজার হাজার ছায়া সৈনিককে তলব করল। কালভৈরব গর্জে উঠে বলল, ছোট্ট মেয়ে, তুই আমার হাতে ধরা দিতে এখানে আসলি? নীলপদ্মের শেষ রক্ত দিয়ে আমি আজ অমরত্বের সূর্যকে পান করব। ছায়া দেখল হাজার হাজার অশুভ শক্তি তাকে ঘিরে ধরেছে। সে একা, কিন্তু তার মনে পড়ল মহাগুরুর কথা, করুণা এবং সাহসই তোমার আসল জাদু। সে চোখ বন্ধ করল এবং মা বাবার কথা মনে করল। সে অনুভব করল তার ভেতরের শক্তি কেবল ধ্বংস করার জন্য নয়, বরং এই পচে যাওয়া রাজ্যকে জীবনদান করার জন্য। ছায়া তার দুই হাত আকাশে প্রসারিত করল। তার কপালে সেই নীল নক্ষত্রটি তীব্রভাবে জ্বলতে শুরু করলো। তার শরীর থেকে বেরিয়ে আসা নীল আভা পুরো উপত্যকাকে আলোকিত করে দিল। কালভৈরবের প্রতিটি আঘাত সেই মায়াবী পদ্মের পাপড়িতে লেগে ব্যর্থ হয়ে ফিরে যেতে লাগলো। কালভৈরবের শক্তি তার ঘৃণা থেকে আসে, তাই সে ঘৃণা দিতে নয়, বরং প্রেমের মন্ত্রে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিল। সে তার হাতের তালুতে জমে থাকা সমস্ত সোনালি আর নীল আলোকে একত্রিত করে এক বিশাল আলোকবর্তিকা তৈরি করলো। সে চিৎকার করে বলল, এই রাজ্য তোমার নয় কালভৈরব, এই রাজ্য প্রকৃতির। ছায়া সেই আলোকপিণ্ডটি কালভৈরবের হৃৎপিণ্ড বরাবর ছুঁড়ে দিল। আলোর ছোঁয়ায় কালভৈরবের শরীর মোমের মতো গলতে শুরু করলো। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে অন্ধকারের অতল গহ্বরে মিলিয়ে গেল। কালভৈরবের পতনের সাথে সাথে আকাশের সেই রক্তিম মেঘ কেটে গেল। মরা গাছগুলোয় প্রাণ ফিরল। শুকিয়ে যাওয়া ঝর্ণাগুলোতে আবার রূপালি জল বইতে শুরু করলো। হঠাৎ প্রাসাদের ভেতর থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে এলো, যারা একদিন কালভৈরবের জাদুতে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল। তাদের মাঝখান থেকে এক মায়াবী সুন্দরী নারী বেরিয়ে এলেন। তিনি আর কেউ নন, রানী সুমিতা, ছায়ার মা। ছায়া দৌড়ে গিয়ে তার মায়ের বুকে আছড়ে পড়ল। মা তার কপালে চুমু খেয়ে বললেন, আমি জানতাম আমার মেয়ে ঠিক ফিরে আসবে। তুমি কেবল রাজকুমারী নও, তুমি এই জগতের ত্রাণকর্তা। নীলপদ্ম রাজ্যে আবার শান্তি ফিরল। ছায়া এখন সেই রাজ্যের নতুন রানী, কিন্তু সে তার গ্রামকে ভোলেনি। সে তার মায়াবী শক্তি দিয়ে একটি স্থায়ী সংযোগ পথ তৈরি করলো। মাঝে মাঝে সে সাধারণ মেয়ের বেশে রহমত মিয়া আর মরিয়মের কাছে ফিরে যেত। গ্রামের মানুষ জানতো না নদীর পাড়ে বসে থাকা সেই সাধারণ মেয়েটি আসলে এক মায়াবী জগতের ঈশ্বরী। কালিন্দী নদীর জল আগের মতোই শান্ত হয়ে বইতে লাগলো।
কিন্তু মাঝে মাঝে সন্ধ্যার আলোয় যখন নীল আভা দেখা যেত, জেলেরা হাসি মুখে বলতো, আমাদের ছায়া রাজকুমারী ফিরে এসেছে।